गुड इवनिंग एवरीवन আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে এমবিবিএস এ কাউন্সেলিং অ্যাকচুয়ালি কিভাবে হয়। দেখুন, প্রথমে আমাদের স্টেটেরটা বলি। একই যেরকম স্টেটের সিস্টেম এমসিসিরও সেম, অর্থাৎ এমসিসির যা সিস্টেম প্রতিটা স্টেটেরই সেম সিস্টেম, আলাদা কিচ্ছু নেই। তো এই সিস্টেমটা কি রয়েছে দেখুন, টোটাল রাউন্ড এখনো পর্যন্ত অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে চারটা টোটাল রাউন্ড হবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড আর স্টে ভ্যাকেন্সি রাউন্ড। কিন্তু বিগত বছরের ন্যায় যদি দেখি, এই বছরও আরো 2 থেকে 3টে রাউন্ড এক্সট্রা দিতে পারে, কারণ নতুন প্রাইভেট কলেজেস অনেক আসছে। এবারে বিষয়টা হচ্ছে যে কাউন্সিলিং এর প্রসিডিওর কি রয়েছে। দেখুন, সবার প্রথমে ফার্স্ট রাউন্ডে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন করার পর তারপরে ভেরিফাইড লিস্ট পাবলিশ হয় এমসিসির তরফ থেকে। স্টেটের তরফ থেকে কি হয়, আপনার হচ্ছে যে ফিজিক্যাল ভেরিফিকেশনের আপনার একটা ভেন্যু থাকে, সেই ভেন্যুতে আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে হয়। নিয়ে গেলেন, ডকুমেন্টস ভেরিফাই হলো, তারপরে ভেরিফাইড লিস্ট পাবলিশ হয়। ভেরিফাইড লিস্টটাকে বলা হয় আমাদের স্টেটের ক্ষেত্রে স্টেট মেরিট লিস্ট, অর্থাৎ এসএমএল, যেটাকে আমরা স্টেট র্যাঙ্কও বলি। আর অল ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের অলরেডি র্যাঙ্ক দেওয়া রয়েছে, তো সেম সিমিলার পজিশনেই থাকে। আচ্ছা, এইবারে আসি, ধরুন যারা অল ইন্ডিয়া কোটাতে 15% গভর্নমেন্ট সিটে পার্টিসিপেট করবে তাদের জন্য এমসিসি রেজিস্ট্রেশন করতে হয়, আর যারা ডিমড ইউনিভার্সিটির জন্য পার্টিসিপেট করবে তাদের জন্য এমসিসি রেজিস্ট্রেশন করতে হয়। এছাড়া ধরো যদি তুমি স্টেটের কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে যাও, তাহলে সেই স্টেটের রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও অ্যাজ ইউজুয়াল সেম। এবারে আসি যে প্রসিডিওরটা কি রয়েছে। দেখুন, ফার্স্ট রাউন্ডে আপনি ধরুন চয়েস ফিলিং, চয়েস লকিং করলেন, করার পর আপনার ধরুন কলেজে সিট এলো। যদি আপনি অ্যাডমিশন না নেন তাহলে ফ্রি এক্সিট রয়েছে, অর্থাৎ কোনো প্রকার কোনো টাকা আপনার কাটবে না। এরপর আপনি সেকেন্ড রাউন্ডে চলে গেলেন। সেকেন্ড রাউন্ডে সেম আর রেজিস্ট্রেশন করার দরকার নেই, আর তো আপনার হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন করার দরকার নেই। স্টেটের ক্ষেত্রে আপনি একেবারে ডাইরেক্ট চয়েস ফিলিং এ বসতে পারবেন। যদি চয়েস ফিলিং এ আপনি বসেন, কলেজের যে প্রেফারেন্স লিস্টটা রাখলেন সেখান থেকে যদি কোনো কলেজ আপনার অ্যালোটেড হয়, অ্যাডমিশন যদি আপনি না নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে রেজিস্ট্রেশন ফিস রয়েছে সেই রেজিস্ট্রেশন ফিসটা কিন্তু গভর্নমেন্ট থেকে বা বোর্ড থেকে পুরোপুরিভাবে ফরফিট করে নেবে। থার্ড রাউন্ডে আপনি আবার গিয়ে ফ্রেশ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। থার্ড রাউন্ডে ফ্রেশ করে রেজিস্ট্রেশন করলেন, আবার আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, আবার আপনাকে চয়েস ফিলিং, চয়েস লগিং, কলেজ যদি কোনো আসে সেই কলেজে আপনাকে অ্যাডমিশন নিতেই হবে। যদি আপনি অ্যাডমিশন না নেন তাহলে কিন্তু আপনি পুরো কাউন্সিলিং প্রোগ্রাম থেকেই ছিটকে গেলেন ওই স্টেটের। অল ইন্ডিয়ারও যদি দেখি, অল ইন্ডিয়ারও সেম একই ফরম্যাট রয়েছে। যদি আপনার ফার্স্ট রাউন্ডে কোথাও সিট অ্যালোটেড হয় তাহলে আপনাকে অ্যাডমিশন নিতেই হবে। যদি না নেন, এতে আপনার কিন্তু টাকা পয়সা কিছু কাটবে না, মানে জোরপূর্বক নেই যে না নিতেই হবে। সেকেন্ড রাউন্ডে যদি আপনি অ্যালটমেন্ট লেটার পান, আপনাকে অ্যাডমিশন নিতে হবে। যদি না নেন, আপনি কিন্তু হচ্ছে যে ওই যেটা সিকিউরিটি মানি দিয়েছেন বা যে রেজিস্ট্রেশন ফিস দিয়েছেন পুরোটাই ফরফিট করে নেবে। আবার আপনাকে কিন্তু রি রেজিস্ট্রেশন করতে হবে। রি রেজিস্ট্রেশন করার পর আবার থার্ড রাউন্ডে আপনি গিয়ে চয়েস ফিলিং, চয়েস লকিং করে অ্যাডমিশন অ্যালটমেন্ট লেটার নিলেন। নেওয়ার পর আপনাকে অ্যাডমিশন নিতে হবে। যদি না নেন, কাউন্সিলিং প্রোগ্রাম থেকে আপনি ছিটকে গেলেন। এইবারে আসছি যে আপগ্রেডেশনের বিষয়টা কি। দেখুন, আপনি ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়েছেন, কলেজ পাওয়ার পর আপনি যদি মনে করেন আমি এই কলেজের সিটটা ধরে রাখতে চাই, তাহলে অ্যাডমিশন নিয়ে আপনি আপগ্রেডেশন করে দিতে পারেন। সেকেন্ড রাউন্ডে আপনি প্রমোট হয়ে গেলেন। সেকেন্ড রাউন্ডে যদি আপনি কলেজ পান তো ভালো, যদি কলেজ না পান তো কিচ্ছু যায় আসে না, ফার্স্ট রাউন্ডে আপনার অলরেডি কলেজের সিট ধরা আছে। এইবারে ধরুন আপনি থার্ড রাউন্ডে এলেন। থার্ড রাউন্ডে যদি আপনি কলেজ পান তো ভালো, যদি না কলেজ পান আপনাকে ফার্স্ট রাউন্ডের কলেজ যেটা পেয়েছিলেন ওটাতে অ্যাডমিশন নিতে হবে। এরপর আপনি কিন্তু আর ফোর্থ রাউন্ডে যেতে পারবেন না। যদি ফোর্থ রাউন্ডে যেতে চান তাহলে আপনাকে ফার্স্ট রাউন্ডে যে কলেজটা আপনি ধরেছিলেন সেই কলেজটা আপনাকে সিট ছেড়ে দিতে হবে। একইভাবে সেম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও রয়েছে, আদার স্টেটের ক্ষেত্রেও রয়েছে, আপনার এমসিসির ক্ষেত্রেও রয়েছে। এবারে যেগুলো ক্লোজ স্টেট রয়েছে, ক্লোজ স্টেটে তো আমরা কেউ সেখানে রেজিস্ট্রেশন করে পার্টিসিপেট করতে পারি না প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে। এখানে একটা ছোট্ট লুপহোল আছে, প্রাইভেট মেডিকেল কলেজগুলো ক্লোজ স্টেটের, সেখানকার এনআরআই কোটাতে আমরা পার্টিসিপেট করতে পারি যদি আমাদের ফ্যামিলি থেকে কেউ এনআরআই হয়ে থাকে, অর্থাৎ নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান। তাদের মধ্যে যদি কেউ আমাদেরকে স্পন্সর করে, আমরা ওই স্পন্সরশিপ এনআরআই নিয়ে অ্যাডমিশন নিতে পারি। এনআরআই স্পন্সরশিপের জন্য কি ডকুমেন্টস লাগে সেটাও কিন্তু দেয়া রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন।
আচ্ছা, এই স্পন্সরশিপের ক্ষেত্রে ফিস কিরকম যেতে পারে? দেখুন, ফিস আপনার $25,000 পার ইয়ারেরও ফিস রয়েছে, আবার টোটাল $1,00,000 হচ্ছে যে একাডেমিক সেশন পুরো হোল কোর্স কমপ্লিটেরও কিন্তু ফিস রয়েছে। ডিপেন্ড করছে আপনার উপরে আপনি কিরকম কলেজ চুজ করছেন। অ্যাডমিশন রিগার্ডিং বা কাউন্সিলিং রিগার্ডিং স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটা হোক বা এনআরআই কোটা হোক বা গভর্নমেন্ট কোটা হোক বা যে কোনো রকমের এমবিবিএস এর ওপেন কোটা হোক, যদি আপনি অ্যাডমিশন রিগার্ডিং কোনো রকম কোয়ারি মানে আপনার মনের মধ্যে আসে বা আপনি যদি বাজেট নিয়ে কোনো সংশয় করে থাকেন বা আপনার বাজেট ইস্যু রয়েছে, আপনি আমাদের সঙ্গে সেই জিনিসটা নিয়ে ডিসকাস করতে পারেন। আশা রাখছি কোনো না কোনো একটা সলিউশন বেরিয়ে যাবে এবং এটাও আশা রাখছি যে এই বছর এমবিবিএস এর জার্নি হয়তো আপনার স্টার্ট হয়ে যেতেও পারে যদি আপনি ঠিকঠাকভাবে গাইডেন্সটা নিতে পারেন। যে কোনো কাউন্সিলর হোক বা যে কোনো কনসালটেন্ট হোক, যাকে ধরে আপনি অ্যাডমিশন নিচ্ছেন, মেক শিওর তার একটু হলেও নলেজ রয়েছে, এটা আপনি এক্সপেক্ট করে তারপরে এগোন। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।